and osmolar solution. এখন হচ্ছে ডেফিনেশন অফ সলিউশন, মানে সলিউশনের ডেফিনেশনটা পড়বে। এ সলিউশন ইজ এ হোমোজেনাস মিক্সচার অফ টু অর মোর সাবস্টেন্সেস। টু অর মোর সাবস্টেন্সেস এর মধ্যে কি কি থাকতে পারে? সলিড, লিকুইড অর গ্যাসেস। তাহলে কোন দ্রবণে, একটা দ্রবণে দুই বা ততোধিক উপাদান, দুই বা ততোধিক উপাদানের মধ্যে আমাদের এখানে সলিড, লিকুইড অথবা গ্যাস থাকতে পারে। তাহলে দ্রবণটা কি? দ্রবণটা হচ্ছে দুই বা ততোধিক উপাদানের হোমোজেনাস মিক্সচার, সমসত্ব মিশ্রণ, এটাকেই বলা হয় সলিউশন। এখন হোমোজেনাস মিক্সচার মানে সমসত্ব মিশ্রণটা কি? আমরা জানি একটা হোমোজেনাস আছে আর একটা হেটারোজেনাস। এখন হোমোজেনাস কথাটা হচ্ছে এটা এমন এক ধরনের মিশ্রণ যেই মিশ্রণে আমাদের গঠন আর উপাদানের অনুপাত সেম থাকবে, কিন্তু হেটারোজেনাস এর ক্ষেত্রে আমাদের গঠন আর উপাদানের অনুপাত আলাদা থাকবে। আমরা যদি এক্সাম্পল দিই তাহলে আরো ক্লিয়ার হবো। হোমোজেনাস এর এক্সাম্পল দিতে পারি আমরা, যদি আমরা পানির সাথে লবণ বা চিনি মেশাই তাহলে সেটা কিন্তু মিশ্রণ হয়ে যাবে। আর হেটারোজেনাস এর এক্সাম্পল আমরা যদি দেই তাহলে পানির সাথে আমরা যদি বালি বা তেল মেশাই তাহলে সেটা কিন্তু মিশ্রণ হবে না। অর্থাৎ এটার গঠন আর উপাদান কিন্তু সেম হচ্ছে না। এটাই বোঝাচ্ছে। হোমোজেনাসটা সমসত্ব যেটা মিশ্রণ হয়ে যাবে, হেটেরোজেনাসটা অসমসত্ব মানে সেটা হচ্ছে মিশ্রিত হবে না। তাহলে সলিউশন হচ্ছে এটা দুই বা ততোধিক উপাদানের একটা সমসত্ব মিশ্রণ, ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি থ্রু আউট দ্য মিক্সচার, অর্থাৎ এই উপাদানগুলো সমানভাবে মিশ্রিত হয়ে যাবে। ক্লাসিফিকেশন অফ সলিউশন, সলিউশনের ক্লাসিফিকেশন আমরা পড়ব তিনটা। কি কি? ট্রু সলিউশন, ট্রু সলিউশনকে আমরা ক্রিস্টালয়েড সলিউশনও বলতে পারি। ট্রু সলিউশন বা ক্রিস্টালয়েড সলিউশন। ২ নাম্বার কলয়েড সলিউশন। ৩ নাম্বার সাসপেনশন। যদি এক্সামে আসে যে ক্লাসিফিকেশন অফ সলিউশন কি কি, তখন আমরা এই ট্রু সলিউশন বা ক্রিস্টালয়েড, কলয়েড, সাসপেনশন এই তিনটা লিখে দিলেই হবে। পাশে যে হোমোজেনাস, হেটারোজেনাস এগুলো লিখতে হবে না, এগুলো জাস্ট বোঝার জন্য আমি লিখেছি। ট্রু সলিউশন অথবা ক্রিস্টালয়েড সলিউশনটা কি? এটা হচ্ছে হোমোজেনাস, মানে এটা সমসত্ব, যেটার গঠন আর উপাদান সেম। এটাই হচ্ছে ক্রিস্টালয়েড সলিউশন, যাকে আমরা ক্রিস্টালয়েড সলিউশন বা ট্রু সলিউশন বলবো। আর যেটা কলয়েড সলিউশন, এই কলয়েড সলিউশনটা হচ্ছে এটার কলয়েড সলিউশনের কাজকর্ম হেটেরোজেনাসের মতো, কাজকর্ম মানে অসমসত্বের মতো, কিন্তু কলয়েডকে দেখতে হোমোজেনাসের মতো, দেখতে মনে হবে সমসত্ব কিন্তু এর কাজকর্ম হবে হেটারোজেনাস। আর সাসপেনশন যেটা আমরা ৩ নম্বরে বললাম সেটা হচ্ছে হেটারোজেনাস, এটা অসমসত্ব। তাহলে ক্রিস্টালয়েড সলিউশন হচ্ছে হোমোজেনাস মানে সমসত্ব, আর সাসপেনশন অসমসত্ব হেটারোজেনাস, কিন্তু কলয়েডটা এটার কাজকর্ম হবে হেটারোজেনাস কিন্তু কলয়েড দেখতে হবে হোমোজেনাস। আর ক্রিস্টালয়েড বা কলয়েডটা কি, ওটা আসলে কি সেটা আমরা নেক্সট কোশ্চেনে দেখব, তাই এখানে আর বললাম না। এখানে শুধু আমরা জানবো সলিউশনের ক্লাসিফিকেশন তিনটা: ট্রু সলিউশন বা ক্রিস্টালয়েড সলিউশন, ২ নাম্বার কলয়েড সলিউশন, ৩ নাম্বার সাসপেনশন। এখন পড়বো হচ্ছে ডেফিনেশন অফ নরমাল সলিউশন। Normal solution এর definition: a solution containing 1 gram equivalent weight of solute per liter of solution, অর্থাৎ কোন দ্রবণে উপস্থিত প্রতি লিটার, মানে হচ্ছে প্রতি লিটার দ্রবণে যদি 1 গ্রাম আমরা সমতুল্য ওজনের দ্রব থাকে, কোন দ্রবণে মানে প্রতি লিটার দ্রবণে ১ গ্রাম সমতুল্য ওজনের দ্রব থাকে, সেটাই হচ্ছে নরমাল সলিউশন। এটার ফর্মুলা, এটার সূত্র কি? এন এন হচ্ছে নরমাল সলিউশন, এন ইকুয়াল গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট ডিভাইডেড ভলিউম ইন লিটার, মানে প্রতি লিটার ভলিউম ইন লিটার, মানে প্রতি লিটার দ্রবণে যদি আমরা ১ গ্রাম সমতুল্য ওজনের দ্রব মিশাই তাহলে সেটা হচ্ছে নরমাল সলিউশন।
এরপর পড়বো হচ্ছে আমরা মোলার সলিউশনটা কি। ওই একইভাবে m ইকুয়াল মোলস অফ সলিউট ডিভাইডেড ভলিউম ইন লিটার, মানে প্রতি লিটার দ্রবণে যদি আমরা ১ মোল দ্রব মেশাই, প্রতি লিটার দ্রবণে যদি ১ মোল দ্রব থাকে তাহলে সেটা হচ্ছে মোলার সলিউশন। তাহলে আরেকবার পড়ি আমরা। নরমাল সলিউশনে কি জানলাম? প্রতি লিটার দ্রবণে যদি ১ গ্রাম সমতুল্য ওজনের দ্রব থাকে তাহলে সেটা নরমাল সলিউশন। আর প্রতি লিটার দ্রবণে যদি ১ মোল দ্রব থাকে সেটা মোলার সলিউশন। আর অসমোলারের ক্ষেত্রে হচ্ছে প্রতি লিটার দ্রবণে যদি ১ অসমোটিক সক্রিয় সক্রিয় অণু থাকে সেটা হচ্ছে অসমোলার। তাহলে ৩ টে ডেফিনেশন আমরা আরেকবার পড়ে নিই। নরমাল সলিউশনে কি জানলাম? প্রতি লিটার দ্রবণে যদি ১ গ্রাম সমতুল্য ওজনের দ্রব থাকে সেটা নরমাল সলিউশন। আর মোলার হচ্ছে প্রতি লিটার দ্রবণে যদি ১ মোল দ্রব থাকে সেটা হচ্ছে মোলার সলিউশন। আর অসমোলারের ক্ষেত্রে হবে প্রতি লিটার দ্রবণে যদি ১ অসমোটিক সক্রিয় অণু থাকে সেটা হচ্ছে অসমোলার। ৬ নাম্বার কোয়েশ্চেন, What's the difference between normal saline and normal solution? অর্থাৎ নরমাল স্যালাইন আর নরমাল সলিউশনের মধ্যে পার্থক্য করব। তাহলে কি কি এখানে ডিফারেন্স আছে? ভালো মার্কস পাওয়ার জন্য আমরা এখানে ফিচার্স আগে লিখব, নরমাল স্যালাইন দেন নরমাল সলিউশন। এখন ফিচার্স এর মধ্যে ১ নাম্বার কনসেনট্রেশন, মানে এটার আমরা ঘনত্ব পড়ব। নরমাল স্যালাইনের ঘনত্ব কি? 0.9% সোডিয়াম ক্লোরাইড থাকে। তাহলে নরমাল স্যালাইনে কি থাকে? সোডিয়াম ক্লোরাইড কত থাকে? 0.9%। কিন্তু নরমাল সলিউশনে ভেরিয়েবল, মানে হচ্ছে মানে এটার কোনো নির্দিষ্ট মান নাই। এটা 0.45, 3% এটসেট্রা। আরো অন্যান্য মান থাকতে পারে। এজন্য ভেরিয়েবল। এবার টনিসিটি। এটার টনিসিটি হচ্ছে নরমাল স্যালাইনের টনিসিটি কি? আইসোটনিক। আর নরমাল সলিউশনের টনিসিটি হচ্ছে হাইপোটনিক, আইসোটনিক, আবার হাইপারটনিকও থাকতে পারে। তাহলে নরমাল স্যালাইনের টনিসিটি হচ্ছে শুধু আইসোটনিক, আর নরমাল সলিউশনের হাইপোটনিক থাকতে পারে, আইসোটনিক আবার হাইপারটনিক। স্টেরিলিটি। স্টেরিলিটি মানে এটা জীবাণুমুক্ত অবস্থা। নরমাল স্যালাইনের ক্ষেত্রে অলওয়েজ স্টেরাইল, মানে এটা সবসময় জীবাণুমুক্ত থাকবে। কিন্তু নরমাল সলিউশন যদি বলে, নরমাল সলিউশনের ক্ষেত্রে মে অর মে নট বি স্টেরাইল, মানে এটা সম্পূর্ণ জীবাণুমুক্ত নাও থাকতে পারে। আর নরমাল স্যালাইনে সম্পূর্ণ জীবাণুমুক্ত থাকবে, কিন্তু নরমাল সলিউশনের ক্ষেত্রে সম্পূর্ণ জীবাণুমুক্ত নাও থাকতে পারে। এরপরে হচ্ছে মেডিকেল ইউজ, মানে নরমাল স্যালাইন আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি? নরমাল স্যালাইন আমরা ইউজ করতে পারি আইভি ফ্লুইড। আইভি ফ্লুইডটা কি? আইভি ফ্লুইড পেশেন্টকে কেন দেওয়া হয়? কারণ হচ্ছে শরীরের লবণ আর পানির ভারসাম্য ঠিক রাখার জন্য পেশেন্টকে এই আইভি ফ্লুইড দেওয়া হয়। এই আইভি ফ্লুইডে আমরা নরমাল স্যালাইন ইউজ করতে পারি। এরপরে ওন্ড কেয়ার, ড্রাগ ডিলিউশন। ড্রাগ ডিলিউশনটা কি? ড্রাগ ডিলিউশনটা হচ্ছে যে ঔষধ, এই ঔষধের ঘনমাত্রা কমানোর জন্য, এই ওষুধের ঘনমাত্রা যদি বেড়ে যায় সেটা কমানোর জন্য আমরা কিছু ডিলিউট যোগ করতে পারি। কি কি ডিলিউট যোগ করতে পারি? যেমন স্টেরাইল ওয়াটার, মানে জীবাণুমুক্ত পানি ইউজ করতে পারি, নরমাল স্যালাইন ইউজ করতে পারি। এইজন্য এখানে বলা হয়েছে যে ড্রাগ ডিলিউশন, মানে ড্রাগ ডিলিউশনে আমরা এই নরমাল স্যালাইন ইউজ করতে পারি। মানে ওষুধের ঘনমাত্রা কমানোর জন্য আমরা এই নরমাল স্যালাইন ইউজ করতে পারি। এরপরে হচ্ছে নরমাল সলিউশনের ব্যবহার। নরমাল সলিউশন আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারবো? ডিপেন্ডস অন কনসেন্ট্রেশন, মানে ঘনত্বের উপর নির্ভর করবে। কি কি? রিহাইড্রেশন, মানে আমাদের শরীরে যদি পানি কমে যায়, অর্থাৎ পানির ঘাটতি পূরণ করার জন্য আমরা এই নরমাল সলিউশন ইউজ করতে পারি। সেরেব্রাল ইডিমা, মানে আমাদের মস্তিষ্কে পানি জমে ফুলে যেতে পারে, এই ফোলাটা কমাতে আমরা নরমাল সলিউশন ইউজ করতে পারি। তাহলে একটা হচ্ছে শরীরের ঘাটতি পূরণ করার জন্য ইউজ করতে পারি, মস্তিষ্কে পানি জমে ফুলে যেতে পারে, সেই ফোলাটা কমাইতে নরমাল সলিউশন ইউজ করতে পারি। ন্যাসাল রিনস, মানে নাক পরিষ্কার করাতে নরমাল সলিউশন ইউজ করতে পারি।
আশা করি ডিফারেন্সটা সবার ক্লিয়ার। এরপরে আমরা পড়ব নেক্সট কোশ্চেন, ইনিউমারেট অ্যাবাউট প্লাজমা অসমোলারিটি। ইনিউমারেট থাকতে পারে, ডিসক্রাইব থাকতে পারে, সেম কথা। মানে প্লাজমা অসমোলারিটির ব্যাখ্যা জানতে চাইছে। এটা সম্পর্কে আমরা আসলে কি কি জানি সেসব। ইনিউমারেট অ্যাবাউট প্লাজমা অসমোলারিটি। এখন আমরা প্লাজমা অসমোলারিটিটা কি এটা পড়ব। ডেফিনেশন, মেজার অফ সলিউট কনসেন্ট্রেশন ইন প্লাজমা। মানে প্লাজমায় কোন দ্রবীভূত কণার ঘনমাত্রা পরিমাপ করাকে প্লাজমা অসমোলারিটি বলে। তাহলে আরেকবার বলি, প্লাজমায় কোন দ্রবীভূত অণুর ঘনমাত্রা পরিমাপ করাকে প্লাজমা অসমোলারিটি বলে। এই প্লাজমা অসমোলারিটিকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? মিলি অসমোল পার লিটার। তাহলে প্লাজমা অসমোলারিটি কি? প্লাজমা অসমোলারিটি হলো প্লাজমায় কোনো দ্রবীভূত অণুর ঘনমাত্রা পরিমাপ করাকে প্লাজমা অসমোলারিটি বলে। আর এই প্লাজমা অসমোলারিটিকে আমরা মিলি অসমোল পার লিটার দ্বারা প্রকাশ করতে পারি। নরমাল রেঞ্জ, নরমাল রেঞ্জ কত? ইন হেলদি অ্যাডাল্টস, অর্থাৎ একজন সুস্থ প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে এই প্লাজমা অসমোলারিটি মানে নরমাল রেঞ্জ থাকবে একজন সুস্থ মানুষের ক্ষেত্রে কত থাকবে? সুস্থ প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে এটা থাকবে ২৭৫ থেকে ২৯৫, ২৭৫ থেকে ২৯৫ মিলি অসমোল পার লিটার। তাহলে একজন সুস্থ প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে এটার রেঞ্জ থাকবে ২৭৫ থেকে ২৯৫ মিলি অসমোল পার লিটার। এখন কন্ট্রিবিউটরস মানে এই প্লাজমা অসমোলারিটি কি নিয়ে গঠিত? প্লাজমা অসমোলারিটি গঠিত হচ্ছে ৩টা উপাদান নিয়ে। কি? সোডিয়াম, গ্লুকোজ, ব্লাড, ইউরিয়া, নাইট্রোজেন। যখন আমরা এক্সামে এভাবে লিখবো তখন আমরা শুধু সোডিয়াম, গ্লুকোজ আর ব্লাড, ইউরিয়া, নাইট্রোজেন এই ৩টা লিখবো। পাশে যে মেজর ডিটারমিনেন্ট, সিগনিফিকেন্ট ইন হাইপারগ্লাইসেমিয়া এগুলো লিখতে হবে না। এগুলো জাস্ট জানার জন্য লিখেছি। তাহলে প্লাজমা অসমোলারিটি কি উপাদান নিয়ে গঠিত? এই ৩টা আমাদের মনে রাখতে হবে। কি? ১ নাম্বার সোডিয়াম, গ্লুকোজ আর হচ্ছে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন। সোডিয়াম, গ্লুকোজ, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন। এখন এখানে বলা হয়েছে যে সিগনিফিকেন্ট ইন হাইপারগ্লাইসেমিয়া। এটা ভাইভাতে কোশ্চেন এরকম আসতে পারে। হাইপারগ্লাইসেমিয়াটা কি? হাইপারগ্লাইসেমিয়া আমাদের গ্লুকোজকে প্রভাবিত করে। কেন? কারণ আমাদের শরীরে যদি আমাদের রক্তে গ্লুকোজ যদি বেড়ে যায় তাহলে সেটাকে বলে হাইপারগ্লাইসেমিয়া। রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে তাকে হাইপারগ্লাইসেমিয়া বলে। তাহলে আমাদের প্লাজমা অসমোলারিটি কি নিয়ে গঠিত? সোডিয়াম, গ্লুকোজ আর এটা হচ্ছে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন। এখন এই প্লাজমা অসমোলারিটির ইম্পর্টেন্স করব। ইম্পর্টেন্স কি আছে? ১ নাম্বার হচ্ছে ডিটেক্টস ডিহাইড্রেশন। ডিহাইড্রেশনটা কি? ডিহাইড্রেশন হলো আমাদের শরীরে যদি পানি কমে যায়। আমাদের শরীরে পানি কমে গেলে তাকে বলা হয় ডিহাইড্রেশন। এই ডিহাইড্রেশন হলে অসমোলারিটি বেড়ে যাবে। আমাদের শরীর থেকে যদি পানি কমে যায় অর্থাৎ ডিহাইড্রেশন হয় তাহলে অসমোলারিটি বেড়ে যাবে। এটা মনে রাখতে হবে। অসমোলারিটি কি হবে? বেড়ে যাবে। এই ডিহাইড্রেশন শনাক্তকরণে এই প্লাজমা অসমোলারিটি ইউজ করা হয়। শনাক্তকরণে এটা সাহায্য করে। প্লাজমা অসমোলারিটি সাহায্য করে। ডিহাইড্রেশন শনাক্তকরণে প্লাজমা অসমোলারিটি কাজ করে, সাহায্য করে। এরপর হচ্ছে ডিটেক্টস ওভার হাইড্রেশন। তাহলে আমরা ১ নম্বরে পড়লাম ডিহাইড্রেশন। আর এখানে বলছে ওভার হাইড্রেশন। ২ টা ডিফারেন্স আছে। কেন? ডিহাইড্রেশনে আমরা পড়লাম আমাদের শরীরে যদি পানি কমে যায়। আর ওভার হাইড্রেশন হবে আমাদের শরীরে যদি অতিরিক্ত পানি জমা থাকে। আর হাইপোনেট্রিমিয়া কি? হাইপোনেট্রিমিয়া মানে আমাদের শরীরে যদি সোডিয়ামটা কমে যায়। তাহলে আমাদের শরীরে যদি অতিরিক্ত পানি জমে যায় এবং সোডিয়াম যদি কমে যায় তাহলে আমাদের অসমোলারিটি কি হবে? কমে যাবে। আর আমাদের শরীরে যদি পানি কমে যায় তাহলে অসমোলারিটি বেড়ে যাবে। আর আমাদের শরীরে পানি যদি জমা হয় অতিরিক্ত, বেশি হলে অসমোলারিটি কমবে, কম হলে অসমোলারিটি বাড়বে। এ কথাই এখানে বলা হয়েছে। তাহলে ডিহাইড্রেশন শনাক্তকরণে
প্লাজমা অসমোলারিটি সাহায্য করে, আবার ওভার হাইড্রেশন অথবা হাইপোনেট্রিমিয়া শনাক্তকরণেও প্লাজমা অসমোলারিটি সাহায্য করে। ৩ নাম্বার হচ্ছে গাইডস আইভি ফ্লুইড থেরাপি, যেটা আমরা একটু আগেই পড়লাম যে আইভি ফ্লুইড কি। আইভি ফ্লুইড পেশেন্টকে দেওয়া হয় কারণ পানি আর লবণের ভারসাম্য ঠিক রাখার জন্য, ঠিক রাখতে ঠিক রাখতে প্লাজমা অসমোলারিটি হেল্প করে। এরপরে ৪ নাম্বার হেল্পস আইডেন্টিফাই অসমোলার গ্যাপ। অসমোলার গ্যাপ শনাক্তকরণেও সাহায্য করে। এখন অসমোলার গ্যাপটা কি? এটা যদি বেশি হয়ে যায়, এই অসমোলার গ্যাপ যদি আমাদের শরীরে বেশি হয়ে যায়, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের শরীরে অতিরিক্ত কোনো পদার্থ আছে কিনা, কোনো বিষাক্ত পদার্থ আছে কি সেটা আমরা তখনই বুঝি অসমোলার গ্যাপটা বেশি হয়। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের শরীরে কোনো অতিরিক্ত কোনো পদার্থ আছে কিনা, কোনো বিষাক্ত কোনো পদার্থ আছে কিনা। এটা শনাক্তকরণের জন্য এই অসমোলারিটি, প্লাজমা অসমোলারিটি ব্যবহার মানে প্লাজমা অসমোলারিটি সাহায্য করে। ৪ টা ইম্পোর্টেন্স। এই প্রশ্নে কি কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। আমি ৭ নাম্বার কোয়েশ্চেনে গেলাম। এটাই হচ্ছে আমাদের লাস্ট কোয়েশ্চেন। এখন এখানে আমরা পড়বো কলয়েড আর ক্রিস্টালয়েডটা কি। Define colloid and crystalloid solution. Name পড়বো colloid আর crystalloid এর নেম পড়বো, name some colloid and crystalloid. এখন colloidal solutionটি কি? If the solutes cannot pass through the semi-permeable membrane, then the solution is called colloidal solution. যদি কোনো দ্রবণে দ্রবীভূত কণা অর্ধভেদ্য, সেমি পারমিয়েবল মানে অর্ধভেদ্য, অর্ধভেদ্য ঝিল্লি অতিক্রম করতে পারে না, সেটাই হচ্ছে কলয়েডাল। তাহলে কোনো দ্রবীভূত কণা যদি এই অর্ধভেদ্য ঝিল্লি ভেদ করতে যদি না পারে, তাহলে তাকেই আমরা বলবো কলয়েডাল। আর যদি ভেদ করতে পারে, তাকে আমরা কি বলবো? ক্রিস্টালয়েডাল। তাহলে সেম কথা, কলয়েডালের ক্ষেত্রে ভেদ মানে অর্ধভেদ্য ঝিল্লি ভেদ করতে পারে না। আমরা মনে রাখবো কিভাবে? কলয়েডালের ক্ষেত্রে অর্ধভেদ্য ঝিল্লি ভেদ করতে পারে না, আর ক্রিস্টালয়েডের ক্ষেত্রে অর্ধভেদ্য ঝিল্লি ভেদ করতে পারে। এখন নেম সাম কলয়েড। কলয়েডের এক্সাম্পল কি কি? অ্যালবিউমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন। আর ক্রিস্টালয়েডের নেম কি কি? সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, ভিটামিনস, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। এই নেমগুলো একবার করে দেখে নেন, আমি ধরবো। কারো হয়ে গেলে বলতে পারেন। করা যাবে আর কি। তাহলে কন্টিনিউ কর। এটা নেম দা সাম ক্রিস্টালয়েড যেগুলা বলবো এটাই? হ্যাঁ, বলেন। সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, ক্লোরাইড আছে, বাইকার্বনেট আছে, ভিটামিন, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড আর ফ্যাটি অ্যাসিড আর কি। আচ্ছা, তাহলে আমরা এটা পারবো। এরপরে আমরা হ্যাঁ, সহজ। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন পড়বো। ইনিউমারেট দ্য ডিফারেন্স বিটুইন কলয়েড এন্ড ক্রিস্টালয়েড। কলয়েড আর ক্রিস্টালয়েডের ডিফারেন্স কি কি? ১ নাম্বার ডেফিনেশন, যেটা আমরা একটু আগে বললাম। কলয়েডের ক্ষেত্রে অর্ধভেদ্য ঝিল্লি ভেদ করতে পারবে না, আর ক্রিস্টালয়েডের ক্ষেত্রে অর্ধভেদ্য ঝিল্লি ভেদ করতে পারবে। এটার সাইজ হচ্ছে কলয়েডের ক্ষেত্রে ১ থেকে ১০০ ন্যানোমিটার, আর ক্রিস্টালয়েডের ক্ষেত্রে লেস দেন 1 ন্যানোমিটার। নানোমিটার। আর কলয়েডের ক্ষেত্রে যেহেতু এটা আমরা বললাম অর্ধভেদ্য ঝিল্লি ভেদ করতে পারবে না, সেজন্য এটা হচ্ছে নন ডায়ালাইজেবল। আর ক্রিস্টালয়েডের ক্ষেত্রে যেহেতু ভেদ করতে পারবে, এজন্য এটা হবে ডায়ালাইজেবল। কলয়েডের সলিউশনটা হবে হেটারোজেনাস সলিউশন, মানে অসমসত্ব সলিউশন, যেহেতু ভেদ করতে পারে না। আর ক্রিস্টালয়েড যেহেতু ভেদ করতে পারে, এজন্য এটা হবে সমসত্ব সলিউশন, হোমোজেনাস। এটার অসমোটিক কি হবে? অসমোটিক্যালি লেস অ্যাক্টিভ, কারণ এটা ভেদ করতে পারবে না, এজন্য অসমোটিক্যালি লেস অ্যাক্টিভ। আর এটা হবে অসমোটিক্যালি ভেরি অ্যাক্টিভ, কারণ এটা অর্ধভেদ্য ঝিল্লি ভেদ করতে পারবে। এক্সাম্পল আমরা আগেই বললাম, কলয়েডের এক্সাম্পল কি? অ্যালবিউমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন। আর ক্রিস্টালয়েডের এক্সাম্পল হবে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, অ্যামাইনো অ্যাসিড এটসেট্রা। এখন যদি এখানে আমরা কোশ্চেন চাই যে প্রপার্টিজ কি,
প্রপার্টিজ বললে আমরা যে ডিফারেন্স এ যে লিখলাম ওগুলোই আমরা প্রপার্টিস এ লিখে দিব। তাহলেই হয়ে যাবে। সেম কথাগুলি প্রপার্টিস এ লিখে দিলে হয়ে যাবে। এই ৭ টা কোয়েশ্চেন বহুবার এক্সামে আসছে। এই ৭ টা কোয়েশ্চেনে যদি কারো কোনো প্রবলেম থাকে বলতে পারেন।